আমরা পাইথনের ইন্টারপ্রেটারটা শুরু করলাম। তো ধরো আমি একটা লিস্ট তৈরি করলাম, li সমান 1 2 3 4 5 6 7 8। এখন li এর মধ্যে কি আছে সেটা আমরা এভাবে দেখতে পারি, অথবা liটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তো প্রিন্ট করলাম। এখন আমি li তে কি কি করতে চাইতে পারি, যেমন ধরো liটাকে আমি যদি উল্টে দিতে চাই তাহলে লিখবো li ডট রিভার্স। তাহলে li এর মধ্যে কি থাকলো, 8 7 6 5 4 3 2 1, মানে আমার লিস্টের উপাদানগুলো উল্টে গেল। এখন আমি যদি li ডট সর্ট লিখি তাহলে দেখো li তে কি আসলো, আবার লিস্টের উপাদানগুলো ছোট থেকে বড় সর্ট হয়ে গেল। এখন আমি যদি চাই যে li এর শেষে একটা নতুন উপাদান যোগ করব, যেমন ধরো 9 যদি লিখতে চাই 8 এর পর 9, তখন আমি লিখব li ডট অ্যাপেন্ড 9। তাহলে দেখো li এর মধ্যে চলে আসলো কি 9। এখন এই কাজটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ইনসার্ট করা যায়। যেমন ধরো আমি যদি লিস্টটা 0 থেকে শুরু করতে চাই যে li এর প্রথম উপাদানটা হবে 0, তাহলে li ডট ইনসার্ট, আর এটা হচ্ছে পজিশন আর এটা হচ্ছে ভ্যালু, মানে আমি 0তম পজিশনে 0 যদি রাখতে চাই তাহলে দেখো li কি চলে আসলো, 0 চলে আসলো প্রথম পজিশন এবং সবগুলা এক ঘর ডান দিকে সরে গেল। এখন একটা জিনিস বুঝতে হবে যে তোমাদের এই ইনসার্ট অপারেশনটা আমি যদি শুরুতে কোনো কিছু ইনসার্ট করি তখন কিন্তু লিস্টের সবগুলা উপাদান এক ঘর করে ডান দিকে শিফট করে। তার মানে এটা খুব ইফিশিয়েন্ট কোনো অপারেশন না, নিতান্তই বাধ্য না হলে তোমরা এরকম করবে না। li ধরো আমি যদি এখন চাই যে প্রথম পজিশনে -1 থাকবে, তাহলে 0তম পজিশনে হচ্ছে, কারণ 0টা হচ্ছে প্রথম পজিশন, -1, তাহলে liটা প্রথম পজিশনে আসবে -1 তারপর 0। এখন লক্ষ্য করো যে গত সপ্তাহে আমরা যখন স্ট্রিং এর মধ্যে বিভিন্ন অপারেশন চালিয়েছি ওই মূল স্ট্রিংটি কিন্তু চেঞ্জ হয়নি, কারণ স্ট্রিং অবজেক্টটা চেঞ্জ হয় না, ভিতরে চেঞ্জ করা যায় না। তুমি যখনই কোনো নতুন অপারেশন করবা সে নতুন আরেকটা স্ট্রিং তৈরি করে। ওই যে স্ট্রিং হচ্ছে ইমিউটেবল আর লিস্ট হচ্ছে মিউটেবল, মানে লিস্ট মিউটেশন করা যায়, মানে লিস্টকে পরিবর্তিত করে দেওয়া যায়, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বিভিন্ন অপারেশন চালালে মূল লিস্টটাই কিন্তু পরিবর্তন হয়ে যায়। এখন ধরো এই লিস্টটা আমি আরো এক্সটেন্ড করব 20 পর্যন্ত। 20 পর্যন্ত যদি li2 আমি একটা রাখতে চাই যে এখানে 10 থেকে 20 পর্যন্ত থাকবে, তাহলে আমি এইভাবে চাইলে 10 11 এভাবে করতে পারি, কিন্তু এভাবে না করে আমি রেঞ্জ ফাংশন ব্যবহার করলাম। রেঞ্জে হচ্ছে 10 থেকে 20 পর্যন্ত রাখতে চাইলে 21 দিতে হবে, মানে 21 এর আগ পর্যন্ত। তোমরা দেখো li2 হচ্ছে কি 10 থেকে 20। এখন আমি চাই li এর মধ্যে li2 এর আইটেমগুলো চলে আসবে, এই ব্যাপারটাকে বলে হচ্ছে এক্সটেন্ড করা। li ডট এক্সটেন্ড li2। এখন দেখো li এর মান কি -1 থেকে একেবারে 20 পর্যন্ত, আর li এর মান li2 এর মান হচ্ছে কত 10 থেকে 20 পর্যন্ত। এখন আমি যদি জানতে চাই যে হ্যাঁ আমার কোনো একটা উপাদান কতবার আছে, যেমন 9 কতবার আছে, তাহলে আমি করব কি li ডট কাউন্ট 9, একবার। আবার li2 তে 9 কতবার আছে, li2 ডট কাউন্ট 9 0, মানে এটাতে আসলে 9 নাই। এবার হচ্ছে আমরা রিমুভ করতে চাইতে পারি কোনো উপাদান, ধরো একটা তার মান যদি হয় x, সেই xটাকে রিমুভ করতে চাইতে পারি যে হ্যাঁ x সমান 5, li ডট রিমুভ 5। li কি হচ্ছে তোমরা দেখো 4 এর পর 6 5 রিমুভ হয়ে গেল। এই রিমুভ অপারেশনটাও কিন্তু কস্টলি অপারেশন, কারণ রিমুভ হওয়ার পর এই যে 6 থেকে শুরু করে বাকি সবগুলা সংখ্যা এক ঘর বাম দিকে আসতে হয়েছে, যেটা হয়তো তুমি বুঝছো না, তোমার কাছে মনে হচ্ছে যে না এটা খুব সহজ। তোমরা যারা ওই যে অর্ডারের ব্যাপারগুলো জানো, অর্ডার অফ 1, অর্ডার অফ n, তো এই ধরনের রিমুভ অপারেশনটা কিন্তু অর্ডার অফ n, যতগুলো আইটেম থাকবে ঠিক ততগুলো আইটেম, বা তোমরা বুঝতেই পারছো যে হ্যাঁ এখানে যদি আমি 5 করি, 5 এর পর ডান দিকে যতগুলো আইটেম ছিল সবগুলা এক ঘর করে শিফট করবে।
আর যারা এই যে অর্ডার 1 অর্ডার n এগুলো বুঝো না, তাদের আপাতত এটা নিয়ে চিন্তার কারণ নাই। তোমরা যখন আরেকটু ডিসক্রিট ম্যাথ বা ডাটা স্ট্রাকচার করবে তখন তোমরা এগুলো জানবে। এখন আরেকটা দেখবো হচ্ছে আমরা পপ, যে হ্যাঁ li ডট পপ, li ডট পপ করলে কি হয়, সেটা একটা ভ্যালু রিটার্ন করে। সেই ভ্যালুটা কত, 20। তার মানে এই যে লিস্টটা ছিল, লিস্টের একদম শেষ উপাদানটা এই রিটার্ন করেছে পপ ফাংশনটা। তো রিটার্ন তো করলো, এখন কি এলআইতে কোনো পরিবর্তন হলো সেটা আমরা দেখি। হ্যাঁ, এলআই থেকেও কিন্তু সেটা সরে গেল, এই যে 19 পর্যন্ত আমার এলআইটা চলে আসলো। আবার আমি যদি একটা একদম শুরুর আইটেমটা চাইতাম, তাহলে আমি লিখতাম এলআই ডট পপ 0। তুমি দেখো এখন হচ্ছে -1। তো এই 0টা হচ্ছে ইন্ডেক্স, যে আমার এলআইতে কততম ইন্ডেক্সের জিনিসটা আমি চাই। আর যদি কোনো কিছু না দেওয়া থাকে তাহলে শেষ আইটেমটা রিটার্ন করে। আর এখন দেখো, এখন আমার -1টা চলে গেছে, 0 থেকে শুরু হয়েছে। এলআই ডট পপ 10, মানে দশম উপাদানটা। দশম উপাদান কত, আমার 11। কিভাবে, এখানে কিন্তু আমার 5 নেই, কারণ 5 আমি মুছে দিয়েছিলাম একটু আগে। তাহলে এলআই ডট পপের কাজ হচ্ছে এটা। তো এই মোটামুটি লিস্টের ব্যবহার। তো লিস্টে আর একটা কিছু মজা দেখাই তোমাকে। যেমন ধরো, আমি যদি চাই আমার লিস্টে 100টা শূন্য থাকবে, তখন আমি করব কি, এলআই, এভাবে কি আমি 100টা শূন্য বসাবো? এভাবে না বসিয়ে খুব সহজে 0 ইন্টু 100। এখন এলআই দেখো, তুমি যদি এখন বসে বসে গুনতে থাকো, তুমি দেখবা যে এখানে 100টা শূন্য চলে এসেছে। আরেকটা হচ্ছে লিস্ট কপি করা। আমার এলআই 2 ছিল কি, 10 থেকে 20। এলআই 1 নামে কি ছিল, এলআই 1 নামে কিছু ছিল না। তাহলে আমি এলআই 1 এর মধ্যে এলআই 2টা কপি করে ফেলি। এখন এলআই 1 এর মধ্যে কি, এই এলআই 2 এর লিস্টটা চলে আসলো। এখন আমি যদি এলআই 2 এর যে প্রথম উপাদান 0, সেটাকে যদি আমি পরিবর্তন করে 9 করে ফেলি, তাহলে দেখো এলআই 2 এখন কি হলো, 10-এর বদলে 9, 0তম উপাদান। এখন এলআই 1 এ কি থাকলো, এলআই 1টাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার মানে এভাবে তোমরা লিস্ট কপি করতে পারবে না। এখানে যেটা হয় যে লিস্টের রেফারেন্সটা কপি হয়। মানে রেফারেন্স বলতে আসলে কম্পিউটারের মেমোরিতে এলআই 2টা যে জায়গা থেকে শুরু হয়, সেই জায়গাটার অ্যাড্রেসটাই এলআই 1 এ আসে, যাতে এলআই 1 এবং এলআই 2 মেমোরির একই জায়গায় পয়েন্ট করে। সুতরাং এলআই 2 এর মধ্যে কোনো চেঞ্জ করলে এলআই 1 এর মধ্যে চেঞ্জ হয়ে যায়। আবার দেখি এলআই 1 এর মধ্যে যদি আমি কোনো চেঞ্জ করি, যেমন ধরো এলআই 1 ডট পপ করলাম, তাহলে লাস্ট আইটেমটা চলে আসলো। তার এলআই 1টা কি, যে 20 আর নাই। এবার এলআই 2টাতেও কি, 20 আর নাই। তো এই ধরনের তোমরা অনেক সময় একটা, যারা নতুন প্রোগ্রামিংয়ে, বিশেষ করে পাইথনে, এভাবে লিস্ট একটা কপি করার জন্য অ্যাসাইন করে দাও, তখন তোমরা বিপদে পড়বে। তো এই জন্য যেই ব্যাপারটা করতে হবে, আসলে যদি এরকম কিছু দরকার হয়, তোমার ডিপ কপি করতে হবে। তো সেই ডিপ কপির ব্যাপারটা তোমরা একটু ইন্টারনেটে সার্চ করে দেখে নিও।